রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে আবারও ড্যাব সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। বাড়তে পারে এলাকা ভিত্তিক ভবনের আয়তন ও উচ্চতা। আগামী 10 মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের কথা রয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই উদ্যোগ লাভবান করবে আবাসন ব্যবসায়ীদের, তবে ঝুঁকিতে পড়বে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন। আর ড্যাবের মারপ্যাচ না বোঝা রাজধানীবাসীর চাওয়া কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী আহসান। জনাব আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু আলোচনা যেতে চাই শেখ মোহাম্মদ মেহেদী আহসান। সেটি প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নগর পরিকল্পনা যে করা হচ্ছে সেটি ড্যাপের যে কোন অংশগুলো নিয়ে আপত্তি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আপনি নিউজটা যেভাবে শুরু করেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে ব্যবসায়ীদের দাবির মুখে রাজুক উদ্যোগ নিয়েছে ড্যাব পরিমার্জন করার জন্য। আসলে রাজনৈতিক পটটা পরিবর্তন প্রক্রিয়ায় ব্যবসায়ীদের কি ভূমিকা ছিল? আমরা জানি যে আগস্টের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে তৎকালীন পতিত সরকারের প্রধানমন্ত্রী কিন্তু ব্যবসায়ীদের নিয়ে অনেক বৈঠক করেছেন। ওই বৈঠকের অনেক তথ্য কিন্তু এখনো আপনি অনেক মিডিয়াতে খুঁজে পাবেন। তাহলে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়, সেখানে বড় ধরনের একটা ঘাপলা আছে বলে আমরা মনে করি। এবং এই রাজনৈতিক পট পরিবর্তন প্রক্রিয়াতেও আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের খুব পরিষ্কার অবস্থান ছিল। আমরা ইনস্টিটিউটের সভাপতি এবং আমি যৌথ স্বাক্ষরে আমরা একটা স্পষ্ট বিবৃতি দিয়েছিলাম 18ই জুলাই, এবং আমরা আমাদের যে গণমানুষ ছাত্রদের দাবি সেটার সাথে সংহতি প্রকাশ করেছিলাম। বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের মতো এইভাবে লিখিত আকারে কোনো সংহতি প্রকাশ করে নাই। সুতরাং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যা রাজুক যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের ভিতরে বড় একটা ঘাপলা আছে বলে আমরা মনে করি। এবং যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে, আপনি যে আপনার নিউজে দেখালেন আমের মুকুল, আমের মুকুলটা কি আপনি ঢাকা শহরে কোথাও দেখতে পাবেন, খুঁজে পাবেন? খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, এই যে ড্যাপের ফ্লোর এরিয়া রেশিও, এটা মূলত জনঘনত্বের বিষয় থেকে উঠে এসেছে। মানে হচ্ছে বাংলাদেশে আমাদের প্রায় 20 কোটি লোক বসবাস করছে, আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার আছে। আমার এই জনগোষ্ঠীকে তো আমি কোনোভাবেই অন্য দেশে পাঠানোর কোনো পরিকল্পনা নিতে পারি না। আমার দেশে এই 20 কোটি লোক সংখ্যাকে এমনভাবে রাখতে হবে যাতে আমার প্রাণ প্রকৃতি সব কিছু ঠিক থাকে। আরেকটি বিষয় হচ্ছে, মানুষ হচ্ছে এই প্রাণীকুলের একটি জীব। আমাদের প্রাণীকুলে কিন্তু আরও অনেক জীব আছে যেটার মাধ্যমে বাস্তু সংস্থানের একটা ব্যালেন্স থাকে। এই বাস্তু সংস্থানে ব্যালেন্স না থাকলে কিন্তু সেই সভ্যতা বিলীন হয়ে যায়। আমরা জানি যে প্রকৃতি কিন্তু তার এই প্রতিশোধগুলো নিয়ে থাকে। আমাদের প্রকৃতির বিরুদ্ধাচরণ করি, প্রকৃতি কিন্তু সেটার ফলাফল আমরা দেখতে পেয়েছি কোভিডের সময়। পরবর্তীতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্যোগের কারণে কিন্তু অনেক সভ্যতা বিলীন হয়ে গিয়েছে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। তাহলে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা করতে চাই, সেই পরিকল্পনা ঠিক হবে বলে আমরা মনে করি না। বাস্তু সংস্থানের আমরা একটা অংশ, আমরা এবং বাস্তু সংস্থানের সমস্ত প্রাণীর একটা ব্যালেন্স নিয়েই আমাদের বাংলাদেশের পরিকল্পনা গড়ে তুলতে হবে। এই ঢাকা শহরে তাহলে কত লোক থাকবে? জনঘনত্বে যে কারণে আমি বিষয়ে আসছি, আমাদের 20 কোটি জনসংখ্যার কত কোটিকে আমরা ঢাকায় রাখতে চাই, এটার একটা কৌশল কিন্তু আমাদের এই ড্যাপে, যেটা অরিজিনালি প্রপোজ করা ছিল সেই ড্যাপে ছিল। এখানে প্রক্ষেপণ করে দেখা হয়েছিল 2.6 কোটি থেকে 3 কোটি লোক সংখ্যা আমরা ঢাকা শহরে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আচ্ছা, তাহলে কিন্তু 35 সাল নাগাদ ঢাকাকে বাসযোগ্য রাখা সম্ভব। এখন যে প্রস্তাবনা আনা হচ্ছে, সেই প্রস্তাবনায় যদি সেই প্রস্তাবনা আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ অনুমোদন করেন, যদি সেই প্রস্তাবনা অনুযায়ী ঢাকা শহর ব্যবসায়ীদের দাবির মতো করে বাস্তবায়ন হয়, তাহলে এই শহরে 5 থেকে 6 কোটি লোক বসবাস করবে। তাহলে কি এই শহরের যে 1520 বর্গ কিলোমিটার এলাকার পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনায় কি আপনি বাসযোগ্যতা পাবেন? কোনোভাবেই তো পাওয়া সম্ভব না। আজকে আপনি আমের মুকুল পাচ্ছেন না, 2035 সালে তো আপনি আমই পাবেন না কোথাও খুঁজে এই ঢাকা শহরে। তাহলে সেই পরিকল্পনা কি আমরা চাই? আমরা কি সেই দিকে ধাবিত করতে চাই? একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন পেশাজীবীর কথা বাদই দিলাম, সচেতন মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা কি? সেই প্রত্যাশা জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। জাতি হিসেবে আমাদের এই অবস্থানটা পরিষ্কার করতে হবে। এবং আমরা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, সহমর্মিতা জানিয়েছিলাম যে রাষ্ট্রযন্ত্র সংস্কারের একটা সুযোগ, সেই সুযোগ যদি আমরা ঠিকমতো কাজে না লাগাতে পারি, সেই সুযোগ যদি একটা গোষ্ঠীর চাপের কারণে পরিবর্তন হয়ে যায়, তাহলে তো এটা খুবই দুঃখজনক।
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছিলেন যে আমাদের অনেক আন্দোলন, ঢাকা শহর সহ সারা দেশে আন্দোলন, উনি বলেছেন কোনো আন্দোলন করা লাগবে না, আপনারা আমার কাছে পত্র লেখেন, চিঠি লেখেন। আমরা কিন্তু ওনার কাছে চিঠি লিখেছি। চিঠিতে আমরা আমাদের যে তথ্যগুলো, বিশ্লেষণগুলো, আমাদের প্রস্তাবনাগুলো সুনির্দিষ্ট আকারে দিয়েছি। এখানে প্রস্তাবনা কি ছিল আপনাদের? আমাদের প্রস্তাবনা লিখিত আকারে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি। যেহেতু উনি আমাদেরকে আহ্বান করেছেন চিঠি দিতে, পত্র দিতে, আমরা পত্র দিয়েছি। ওনার কাছে পত্র দেওয়ার পরেও যদি একটা মহলের প্রস্তাবনার কারণে টোটাল দেশের উন্নয়নের যে কৌশল, সারা রাজধানীর উন্নয়নের যে কৌশল, আমি দেশের উন্নয়নের সাথে রাজধানীর উন্নয়ন কৌশল মিলাবো, কারণ বাংলাদেশের সবকিছু ঢাকা কেন্দ্রিক এবং অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, এটার প্রভাব কিন্তু প্রত্যেকটা অঞ্চলে ইঞ্চিতে ইঞ্চিতে আছে। তার মানে আমার এখানকার যে উন্নয়ন কৌশল, উন্নয়ন দর্শন, এটাই কিন্তু সারা দেশের উন্নয়ন দর্শন এবং কৌশলের উপরে প্রভাব ফেলবে। তাহলে আমি একটা গোষ্ঠীর প্রভাবের কারণে আমি যদি সেটা বদলে ফেলি, তাহলে তো সেটা আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশা। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে ড্যাপের যে নতুন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে রাজুক, সেটি আসলে কতটুকু বাসযোগ্য হবে, কিংবা আগের কি চিত্র আমরা ঠিক রেখে দেওয়াটা পরিবেশ সম্মত, প্রতিবেশ সম্মত, কি মনে করছেন আপনি? হ্যাঁ, এইটা হচ্ছে যে রাজুকের মানে এই বছরের পরিকল্পনায় নতুনত্ব যেটা এসেছে সেটা হচ্ছে যে আমরা জানি যে পরিকল্পনার বাস্তবায়ন হয় হচ্ছে ভবন নির্মাণের মাধ্যমে। আমাদের উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে আমাদের ভবনের পরিকল্পনা, সেটা নকশা অনুমোদন করে, সেই অনুযায়ী নির্মাণ হয় এবং বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে, অবকাঠামো বা বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন হয়। তো সেই হিসেবে একটা বড় অংশ বাস্তবায়ন হতে হচ্ছে আমাদের ইমারত নির্মাণ বিধিমালার মাধ্যমে। 96 সালে একটা বিধিমালা ছিল, 2008 সালে একটা বিধিমালা হয়েছে, এখন সেটার আবার খসড়া তৈরি হচ্ছে, যেটা ড্যাপের সাথে এটা সম্পৃক্ততা আছে। এখন 2008 সালে যে বিধিমালাটা করা হলো, সেখানে একটা ফর্মুলা দেওয়া হলো সারা শহরে একই রকম ফার হবে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এক এক এলাকার বাস্তু সংস্থান এক এক রকম, এক এক এলাকার যে বিল্ডিং এবং স্থাপত্য এবং হচ্ছে ওই এলাকার যে বিল্ট এনভায়রনমেন্ট, সেটার ধরন এক এক রকম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি একটা ভূগর্ভস্থ একটা অ্যানালাইসিস দেখেন, জিওলজিক্যাল অ্যাসেসমেন্ট দেখেন, ঢাকা মহানগরীর যে 1520 বর্গ কিলোমিটার এলাকা আছে, এটার মাটির নিচেও কিন্তু এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি আছে এবং সব জায়গায় কিন্তু বিল্ডিংয়ের যে ভার, আমার যে বিল্ট এনভায়রনমেন্টের যে ভার এবং আমার যে অবকাঠামো নির্মাণ করছি সেটার যে ভার, এই ভার বহন করার মতো মাটির কাঠামো কিন্তু ঢাকা শহরে নাই। তো সেই হিসাবে যদি সব জায়গায় বলে দিই যে 100 তলা করবো, আমাদের সদ্য বিদায়ী রাজুকের চেয়ারম্যান বলতেন ঢাকা শহরে 100 তলায় ভরে দিবেন উনি। তো সেই হিসেবে প্রত্যেকটা এলাকায় যদি 100 তলা ভবন করা হয়, তাহলে তো ঢাকা শহরে মানুষ থাকতে পারবে। আমি একটা বিষয় একটু, সেটা হচ্ছে যে বর্তমান যে ইমারত বিধিমালা আছে, সেই ইমারত বিধিমালা অনুযায়ী তো প্রতিটা রাজধানীর প্রতিটা এলাকায় জোন পরিদর্শক থাকেন রাজুকের। তারা আসলে কতটুকু ইমারত যে নকশা বাস্তবায়ন পরিকল্পনা যেটি অনুমোদন করা হয়, সেটি বাস্তবায়নে কতটুকু তারা ভূমিকা রাখেন, কি মনে করেন? হ্যাঁ, প্রথমত এইটা মেনে নিতে হবে যে আসলে সারা শহরের জন্য একই ফার প্রযোজ্য নয়, আমাদের এলাকা ভিত্তিক ফার লাগবে। এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। এটা নাম্বার 1 পয়েন্ট। এখন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কর্তৃপক্ষ হিসেবে রাজুক তার দায়িত্বটা কিভাবে পালন করছে। আমরা জানি এখনও সেই মান্ধাতার আমলের বিল্ডিং ইন্সপেক্টররা তারা যাচ্ছেন, যে দেখে তার মতো করে একটা রিপোর্ট তৈরি করে রাজুকে জমা দিচ্ছেন, এবং সে তার জায়গায় কতটুকু সৎ এটা কিন্তু পরিমাপ করা খুবই কঠিন। কারণ আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমেও জানি, রাজুকে অনেক দুষ্ট লোকের চক্র আছে এবং নানান ধরনের অনিয়ম হচ্ছে আর কি। এই বিষয়টি আমরা একটা মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবনা দিয়েছিলাম যে এটা টোটালটাই আমরা এখন ডিজিটাল রিমোট সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি। ইভেন এই প্রক্রিয়াতে আমরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারি, স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারি। আমাদের প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন আছে, অ্যাটলিস্ট ঢাকা শহরে যে জায়গাটায় ভবন অনুমোদন দেওয়া হচ্ছে, সেই অনুমোদনের তথ্য যদি ডিসপ্লে করা থাকে, কতটুকু শর্ত দিয়ে রাজুক অনুমোদন দিয়েছে সেটাতে ডিসপ্লে করা থাকে, নির্মাণ যদি প্রতিনিয়ত হয়, আপনি যে মহল্লায় বসবাস করছেন আপনি চাইলেই কিন্তু প্রত্যেক সপ্তাহে ওই ভবনের ছবিগুলো তুলে, যদি একটা অ্যাপস থাকে সেই অ্যাপসে আপনি আপলোড করতে পারবেন, এবং সেই অ্যাপসের অ্যাক্সেস যদি রাজুকের কর্তৃপক্ষের কাছে থাকে, মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে থাকে, তারা কিন্তু সেটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই মান্ধাতার আমলের বিল্ডিং ইন্সপেক্টরের যে কাজগুলো আছে, যে সিস্টেমে কাজগুলো হয়, সেটার আমূল পরিবর্তন হওয়া দরকার। সেক্ষেত্রে যারা আছে তাদের জবাবদিহিতার আওতায় তাহলে কিভাবে নিয়ে আসবে রাজুক? হ্যাঁ, এখন যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আসলেই ত্রুটিপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতেও জবাবদিহিতা আনা যাবে না তা নয়, কারণ একজন ব্যক্তি কর্মকর্তা কিভাবে তার সততার পরীক্ষা দিচ্ছেন সেটার তো অবশ্যই একটা জবাবদিহিতার সিস্টেম রাজুকে থাকা উচিত। সেই জায়গাটাতেও আপনার ঠিক নাই, কারণ যদি এমনটি হয় যে সুবিধাটা যিনি যার মাধ্যমে সুবিধাটা নেওয়া হচ্ছে, সুবিধাভোগী কিন্তু সে একা নয়, তার বড় কর্তা প্রত্যেকের কাছে কিন্তু এই সুবিধাগুলো পৌঁছে যায়। সুতরাং এই প্রক্রিয়াটা যদি শুধু
টোটালি আমরা ডিজিটাল ফর্মেটে নিয়ে আসি এবং এখানে আমাদের এলাকাবাসী প্রত্যেকটা ক্রস সেকশনাল জনগণ যদি এটার সাথে সম্পৃক্ত হয় তাহলে এটা অনেকাংশে দূরীভূত করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অনেক অনেক ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ড্যাপের সংশোধন এবং রাজুকের উদ্যোগ, সবকিছু মিলিয়ে আমাদের সাথে আলোচনা অংশ নিয়েছিলেন পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসান।